নমস্কার। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগার অনুশীলন পর্ব বিভিন্ন দিকে চলছে, সঙ্গে সঙ্গে আমাদেরও ছেলেমেয়েরা যোগার অনুশীলনে এখন ব্যস্ত রয়েছেন। আজ আমাদের মধ্যে এসেছেন আর্ট অফ লিভিংয়ের ডক্টর রণবীর সিনহা, তিনি যোগা প্রশিক্ষক, এবং সঙ্গে এসছেন তারই আরেক ছাত্র যে ন্যাশনাল অ্যাওয়ার্ডি কিষাণ দেবনাথ। এই কিষাণ দেবনাথ বিভিন্ন সময় আমাদেরকে যোগা ডেমনস্ট্রেশন দেখে যোগাটা করে দেখিয়ে দেবে কিভাবে যোগাটা করতে হয়। নমস্কার ডক্টর সিনহা। নমস্কার। আচ্ছা, আমরা তো আন্তর্জাতিক যোগা দিবস বলি, মূল যোগা বিষয়টা কি? প্রথম হচ্ছে যোগা আমাদের ভারতের মৌলিক একটা জ্ঞান। এটা সংস্কৃত শব্দ ইয়োজ থেকে এসছে, এবং যোগ বলতে আমরা সবাই জানি যে যোগ মানে মিলন, এডিশন, হ্যাঁ, একটার সাথে একটা মিলন। তো এখানে প্রশ্ন হচ্ছে কিসের সাথে কিসের মিলন। ঠিক, এখানে হচ্ছে কি আমরা সাবজেক্টিভ যে কনসিয়াসনেস, আমার ব্যক্তি চেতনা এই ইউনিভার্সাল চেতনার সাথে এক হয়ে যাওয়া, এটাই হচ্ছে যোগা। এছাড়াও আমাদের যোগদর্শনে আরও অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, আমি এখানে দু তিনটে শেয়ার করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমাদের যে যোগার যে মূল যে কনসেপ্ট এটা দিয়েছেন আমাদের পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি। উনি বলেছেন যোগা মানে চিত্তবৃত্তি নিরোধইতি যোগা, মনের যে বৃত্তি। দেখুন, একটা কি বলবো, একটা সরোবর আছে, সরোবরের জলটা যখন স্থির থাকে তখন আমরা নিচে যে পাথর নুড়ি আছে সেগুলো আমরা দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই। কিন্তু ওইখানে যদি একটা পাথর পড়ে জলের উপরে, তো তার তরঙ্গগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, রিপলস, ঢেউটা চারদিকে ছড়িয়ে পড়ে, তখন নিচে কি আছে আমরা দেখতে পাই না। তো চিত্তবৃত্তি নিরোধ মানে মনে সবসময় আমাদের বিভিন্ন চিন্তা ভাবনাগুলি চলছে, প্ল্যানিং চলছে, এই চাই ওই চাই, আশা আকাঙ্ক্ষা বিভিন্নভাবে মনটাকে আলোড়িত করে রেখেছে। তো কোনো উপায়ে এগুলো হচ্ছে মনের বৃত্তি, যেগুলো আমাদের মনকে আন্দোলিত করছে। এবং কোনো উপায়ে এই আন্দোলনকে আটকে রাখা, রোধ করা, তখন কি হবে, মনটা যখন শান্ত হবে তখন মনের গভীরে আমার যে এক্সিস্টেন্স, আমার যে সোর্স, সেই সোর্সটাকে আমি বুঝতে পারবো, দেখতে পারবো। আমি কে, কোথা থেকে এলাম, হ্যাঁ, আমার সোর্সটা, সামনে আমার কি টার্গেট, আমি কি করতে পারি। তাহলে যোগার মাধ্যমে ওইখানে যাওয়া যেতে, আমরা ওইখানে যেতে পারি। এছাড়া আরও অনেকগুলো দেওয়া আছে, যেমন বলেছেন যোগা কর্মসু কৌশলম, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন। তো হয় কি যে আমাদের যে অ্যাকশন, এই অ্যাকশনের মধ্যে একটা কৌশল চাই, স্কিল ইন অ্যাকশন। ঠিক, এতে কি হচ্ছে, আমরা যে কাজটা করলাম, যে কর্মটা করলাম, সেটা ঠিক হলো কি ঠিক হলো না। যদি এটা ঠিক হয় তাহলে বুঝলাম যে যোগা কর্মসু কৌশল, এখানে কৌশলটা ঠিকই আছে, মানে যোগা হয়ে গেল। কাজটা যদি ঠিকভাবে না হয় তখন আমরা বলতে পারবো না যে এটা যোগাটা হলো, বুঝতে পারছেন। ঠিকভাবে যদি না হয় তো ভালো ফল হবে না, মানে কৌশলটা আমি ঠিকভাবে অবলম্বন করতে পারিনি। এখানে হচ্ছে কি, আমাদের যে সেন্টার্ড, আমরা সেন্টার্ড থাকি না। অনেক সময় দেখুন, আমরা পরিস্থিতি পরিবেশে আমরা বিক্ষিপ্ত হয়ে যাই, তখন আমরা নিজের যে পরিচয়, নিজের সঙ্গে নিজের যে একটা অ্যাটাচমেন্ট, যে কেন্দ্রীভূত হওয়া, হ্যাঁ কেন্দ্রীভূত হওয়া, সেটা হয় না। তখন কি হয়, আমরা যেভাবে কাজটা করতে চেয়েছিলাম সেভাবে আমরা কাজটা করতে পারি না, আমাদের কৌশলটা তখন কাজ করছে না। তাই এটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন যে যোগা কর্মসু কৌশলম। এরপরে আছে যেমন যোগা সমত্তম যোগ অচ্যতে। হয় কি, কোনো ভালো কাজ হলো, আমরা খুব খুশি হয়ে গেলাম, এক্সাইটেড হয়ে গেলাম। কোনো ফেলিওর হলো, আবার আমরা দুঃখী হয়ে পড়লাম, আবার মনটাও এক্সাইটেড, মনের উপরে নেই, মনটা অশান্ত হয়ে যাচ্ছে। তো আমরা অশান্তিতে আমরা জড়িত হয়ে যাচ্ছি, আবার এক্সাইটমেন্টে জড়িত হয়ে যাচ্ছি, তো আমাদের মনটা শান্তিতে নেই। সমোচ্চতে মিনস আমরা না শান্ত জড়িত হব, না আমরা ডিস্টারবেন্সে আমরা জড়িত হব, না দুঃখে আমরা জড়িত হব। কঠিন জিনিস, না এটা কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, এখানে কি হচ্ছে, আমরা যদি আমাদের যে চিন্তা ভাবনাগুলো আমাদের মনে আসে, সেই চিন্তাগুলো যদি আমরা দেখতে থাকি, প্রবলেম হচ্ছে আমরা ওগুলো নিয়ে চিন্তা করি না, কিন্তু আমাদের মনে
সবসময় চিন্তা ভাবনা আসছে, তো এগুলো যদি আমরা একটু দেখতে থাকি তো দেখবেন একটু আস্তে 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 মনটা থিতু হয়ে গেছে। তাহলে আমরা সাম আপ করতে পারি হ্যাঁ। যে মনের যে চিত্ত বিক্ষোভ বা চিত্ত চাঞ্চল্য, যার জন্য আমাদের নানা অশান্তি, সাংসারিক বলুন, সেই। ছেলে মেয়েদের পড়াশোনায় বলুন, হ্যাঁ। অন্য কাজকর্মে বলুন, সেখানে যদি আমরা যোগাটার অভ্যাস করি, সেটাই। অনুশীলন পর্ব চলে, সেটাই। তাহলে ওইগুলি নিয়ন্ত্রণ থাকবে, হ্যাঁ। তাহলে আমরা এগিয়ে যেতে পারি। একদম। আচ্ছা স্যার, আমরা এগিয়ে যাওয়ার আগে চলুন না, আমাদের ছাত্রছাত্রীরা তো বিভিন্ন অশান্তিতে থাকে, ঠিক। অনেক সময় কষ্টে থাকে, যে হতাশায় থাকে, ভালো ফল হলো না বা কি করবে, আজকাল তো ওরা মোবাইল জমানায় ওরা বেশি ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ। তো এই সব ক্ষেত্রে কোন যোগাটা বা কোন আসনটা করলে ওদের চিত্তবৃত্তির নিয়ন্ত্রণে থাকবে বা ফলাফলটা ভালো হবে, হতাশা হবে না ছেলে মেয়েদের? আচ্ছা, তো ছোট্ট শিশুদের জন্য মানে বাচ্চাদের জন্য ওদের কনসেন্ট্রেশন ঠিক। এবং মনের পড়াশোনাতে অস্থিরতা, মনটা পড়াশোনাতে বসাবার জন্য। মনটা বসার জন্য তো একটা আসন আমরা করতে পারি, বৃক্ষাসন। ঠিক আছে, তাহলে তো কিষানকে বললে কিষান হয়তো আমরা দেখে বৃক্ষাসনটা করতে পারি। আচ্ছা, তো কিষান এবার আমরা দাঁড়িয়ে যাই, দুপা কাছাকাছি, 2 ইঞ্চি ফাঁক গ্যাপ। এবার শরীরের সঙ্গে হাতটা একটু শরীর থেকে দূরে সরিয়ে, হ্যাঁ। এবার আমরা কি করব, ডান পায়ের পাতাকে ফোল্ড করে বা পায়ের জঙ্ঘার ইনার সাইড ভিতরের দিকে আমরা টাচ করে রাখবো। আর শ্বাস নিতে নিতে 2 হাত উপরের দিকে তুলব নমস্কারের স্থিতিতে, কানের দুপাশ দিয়ে 2 হাত সোজা, আর সামনের দিকে তাকিয়ে থাকবো। এই অবস্থায় আমরা শ্বাস নেব আর ছাড়বো। এতে কি হচ্ছে, আমাদের শরীর ব্যালেন্স হচ্ছে, শরীর ব্যালেন্স হওয়াতে আমাদের মনটা স্থির হয়ে যাচ্ছে। এটা আমাদের কনসেন্ট্রেশনের খুব ভালো একটা আসন। এই আসনটা প্রত্যেক বাচ্চাদের করা উচিত, বৃক্ষাসন। গাছকে যেমন কোথাও আঘাত করলে সে উত্তর দেয় না, তার কাজ শুদ্ধ দান করে যাওয়া। সেই শরীর স্থির, মন স্থির, তার বুদ্ধি স্থির, বুদ্ধি একদম প্রখর থাকবে। বাহ, দারুণ। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পাটাকে নামিয়ে আনবো এবং হাতটাকে নামিয়ে আনবো। তো আরেকটা কিছু দেখাবে ছাত্রছাত্রীদের জন্য? আচ্ছা, এবার আমরা বজ্রাসনটা আমরা করব। ধীরে ধীরে বজ্রাসনে চলে এসো। হ্যাঁ, এবার ডান পাটাকে ফোল্ড করে ডান বাটক্সের নিচে এবং বাঁ পাকে ফোল্ড করে বা বাটক্সের নিচে রাখ। এবার 2 হাত হাঁটুর উপরে। এবার আমরা পিঠটাকে সোজা রাখবো। তুমি কিষান, তুমি একটু যদি তোমার বাঁ দিকে ঘুরে বসো তাহলে ভালো হবে আর কি, এটা আমাদের দর্শকরা এটা ভালো করে দেখতে পারবেন, বুঝতেও পারবেন। হ্যাঁ, পিঠটা সোজা থাকলো আর আমাদের চিবুকটা আমাদের জমির সঙ্গে সমান্তরাল, চিন প্যারালাল টু দ্য গ্রাউন্ড, সামনের দিকে তাকিয়ে আছি। এবং মনের শ্বাসটাকে ধীরে ধীরে আমরা শ্বাস নেব আর ছাড়বো, মনটাকে শান্ত রাখ। হ্যাঁ, নর্মাল। এই অবস্থায় হচ্ছে কি আমাদের মেরুদণ্ড পুরো সোজা হয়ে যাচ্ছে। এই একটা আসন যেখানে আমাদের মেরুদণ্ড পুরো সোজা হচ্ছে, পিঠটা সোজা হচ্ছে, তো আমাদের যে এনার্জি ফ্লো সেটা খুব ফ্রিলি এনার্জিটা ফ্লো হচ্ছে, আমাদের নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারছে। আর এই আসনটা আরেকটা গুণ হলো কি, এটা খাওয়ার পরে আমরা করতে পারি, একটা বিশেষ তার গুণ। তো এতে কি হচ্ছে, এই আসনটা করার ফলে তা অ্যাবডোমিনাল এরিয়াতে যে ব্লাড সার্কুলেশন সেটা অনেক গুণে বেড়ে যায়, যার ফলে যে আমরা আহারটা করি সেটা খুব সহজে হজম হয়ে যায়। আর এতে আমাদের মনটা খুব শান্ত হয়, শরীর শান্ত হওয়াতে মনটা শান্ত হয় এবং ফোকাসড আর কনসেন্ট্রেট আমরা করতে পারি। আর কোমরের ব্যথাটা তো থাকলে সেটাও তো কমে যাবে, সেটাও কমে যাবে। আর আমাদের পায়ের যে মাসেলসগুলো আছে, অ্যাঙ্কেলস আছে, নি আছে, এই জয়েন্টসগুলো খুব স্ট্রং থাকবে। এখন আরেকটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন কি হচ্ছে, অনেক সময় অনেকের হাঁটুতে খুব টান পড়ে, স্টিফ, অনেক বেশি স্টিফ, হ্যাঁ, বা ইনজুরি হয়ে গেল, বা আমাদের অ্যাঙ্কেল একটু বেশি স্টিফ হয়ে গেছে, ইনজুরি এসে গেছে, তাহলে এসব না করাই ভালো, বা ডাক্তারের পরামর্শ নিয়ে করা ভালো। করবে না, হ্যাঁ, বা ডাক্তারের পরামর্শ নিয়ে করা ভালো। দারুণ বলেছেন। তাহলে এইটার উপকারটা ছাত্রছাত্রীদের জন্য ভালো, তারা হতাশা থেকে মুক্ত হবে। একদম। বাহ। আচ্ছা দেখুন,
একটা জিনিস তো আপনি বলছিলেন যে খাওয়ার পর এটা করলে হজমে খুব ভালো হয়, ভারী সুন্দর জিনিস বললেন। এখন তো আমাদের তো বেশিরভাগ আকর্ষণ জাঙ্ক ফুডের দিকে স্যার, ঘরের খাবার ভালো লাগে না, বাইরের খাবারের দিকে মতিগতিটা বেশি। তো ওইটাও কি এর সঙ্গে হবে না? ঠিক না? অবশ্যই হবে, তবে জাঙ্ক ফুডটা আমাদের অ্যাভয়েড করাটা খুব বাঞ্ছনীয়। কেন? আপনি যে খুলে বললে আমাদের দর্শকরাও আনন্দ পাবে, অভিভাবকরা পাবে, এবং আমাদের ছাত্রছাত্রী তো উপকৃত হবেই হবে। একটু জাঙ্ক ফুড যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়, এটা একটু তাদের যে প্রিপারেশন সেটা আনহেলদি, আর যে ম্যাটেরিয়ালসগুলো ওখানে ইউজ হয়, অনেক কেমিক্যালস, প্রিজারভেটিভ দেওয়া হয়, অনেক কেমিক্যালস দেওয়া হয়, বা যে পাম অয়েল বা যেগুলো হয়, এতে কি হচ্ছে আমাদের ট্রান্স ফ্যাট তৈরি হচ্ছে, যেটা আমাদের লিভার, হার্ট এর জন্য খুবই ক্ষতিকারক, এফেক্টেড হয়ে যাচ্ছে। এবং এতে সল্টের পরিমাণ বেশি থাকে, তেলের পরিমাণটা বেশি থাকে, তো বাচ্চারা ধীরে ধীরে কি অ্যাডিক্টেড হয়ে যায়, আর তাদের সেলগুলোতে এই ফ্যাট, যে ব্যাড ফ্যাট, এগুলো জমা হতে থাকে এবং তার ফ্যাটি হতে থাকে, অবেসিটি চলে আসে। তারপর আস্তে আস্তে কোলেস্টেরল, সবকিছু বেড়ে যাবে, কিডনি এফেক্টেড, অনেক কিছু, লিভার, ডিজিজ, হ্যাঁ ক্যান্সার, অনেক কিছু হতে পারে। এর জন্য আমাদের উচিত এগুলো আমাদের বাচ্চাদের অ্যাভয়েড করতে। বড়রা খেতে পারে না? বড়রা খেতে পারবে না, সেম থিং। আপনি বলছেন বাচ্চাদের থেকে যদি অভ্যাস করা হয়, বড়রা অটোমেটিক সেটা বর্জন করবে। হ্যাঁ, বড়দের বুঝে যাবে যে এটা বর্জন করা উচিত। তো রাইট ফ্রম দি বিগিনিং, মানে স্টুডেন্ট লাইফ থেকে এটা শুরু করা উচিত। বাহ। আচ্ছা, মধ্য বয়সের ওদেরকে, যেমন আমাদের যুবক যুবতীরা প্রায়ই দিকে আমরা উদ্ভ্রান্ত অবস্থায় চলাফেরা করছে, কি করবে কি না করবে, অনেক সময় সমস্যা যে ওদের কি সেটাই বোঝা যায় না, ওরা কিরকম একটা উদ্ভ্রান্ত অবস্থায় চলে, অকারণে বিপ্লব অভিযানও করে। তো ওদের জন্য আপনি কি দেখাবেন, মানে কিষানের মাধ্যমে কি দেখাতে চাইছেন? ওদের আমরা কিষান আমরা দাঁড়িয়ে যাই, বীরভদ্রাসনটা আমরা করব। বীরভদ্রাসন, দু পায়ের মাঝখানে 3 থেকে 4 ফুট গ্যাপ রাখবেন। এটা কিষান, তুমি একটু যদি তোমার ডান দিকে ঘুরে যাও ভালো হবে। 3 থেকে 4 ফুট গ্যাপ দু পায়ের মাঝখানে, আর একটু গ্যাপ করা। এবার ডান পা 90 ডিগ্রি টার্ন করো, রাইট সাইড, ইয়েস। বা পা 15 ডিগ্রি, ওকে। এবার দু হাত ধীরে ধীরে কাঁধ বরাবর নিয়ে এসো। এবার ডান পাটাকে ফোল্ড করো, ডান হাঁটু ফোল্ড করো, ডান হাঁটু যেন ডান পায়ের টোজ তা ক্রস না করে। এবার হাতটা উপরের দিকে, হাতের তালুর উপর দিকে করে দাও। এবার শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে তুমি ডান দিকে হাতের তালুর দিকে তাকিয়ে থাকো এবং কোমরটাকে একটু নিচে নামানোর চেষ্টা করো। কি নাম দিলেন? কি নাম? বীরভদ্রাসন। বীরভদ্রাসন। আমাদের মেন্টাল যে ইরিটেবিলিটি বা মেন্টাল ডিসঅর্ডিনারি যেগুলো হয়, এই আসনটা কিছুক্ষণ আমরা করলে পরে ধীরে ধীরে মনটা আবার শান্ত হয়ে আসতে আরম্ভ করে। সে যতই অ্যাডভার্স সিচুয়েশন হোক না কেন, সামাল দিতে পারবে। যেমন আদিদেব আমাদের মহাদেব বীরভদ্রাসন। তো এতে স্ট্যামিনা বাড়বে, তার স্ট্রেংথ বাড়বে, মনের সাহস বাড়বে এবং মনটা স্থির হবে, তার ফোকাস মাইন্ড হবে, তার পুরো বডির স্ট্রেংথ বাড়বে। বলছেন আমাদের যুবক যুবতীদের এটা করা উচিত। বাহ। এবার শ্বাস নিতে নিতে পাটাকে সোজা করে দাও, আর শ্বাসটাকে ছাড়তে ছাড়তে দু হাত নিচে, এবার দু পা সামনের দিকে নিয়ে এসে রিল্যাক্স। আচ্ছা, এটা ছাড়া আর কিছু কি কিষান দেখাবে? হ্যাঁ, ইউথফুল ভাইটালিটির জন্য। হ্যাঁ, এগুলো শুধু ইউথ না, সবার জন্য। আচ্ছা, যোগা অ্যাকচুয়ালি 8 থেকে 80 বলে। হ্যাঁ, সেই তো আমরা একটু ভাগ ভাগ করে নেই সুবিধার্থে আর কি। হ্যাঁ, এবার আমরা দেখাতে পারি পাদহস্তাসনা। হ্যাঁ, শ্বাস নিতে নিতে দু হাত উপরে এবং শরীরটাকে উপরের দিকে টানো। হ্যাঁ, এবার শ্বাসটাকে ছাড়তে ছাড়তে কোমরটা পিছনে, পিঠটাকে ফ্ল্যাট করো, শ্বাসটাকে ছাড়তে ছাড়তে হাতটা নিচে নামিয়ে আনো, এখানে রেখে দাও। দেখুন, যারা যোগা করে ওরা কিন্তু এক্সপার্ট না। যারা আমরা যারা আছি, যারা ফ্যামিলি মেম্বার যারা আছে, হয়তো কেউ এক্সপার্ট না,
কিন্তু দেখে ওনারা করতে চাইছেন। ঠিক একদম ওকে তাই তো আমরা দেখাবার চাই, ওকে ওর মাধ্যমে আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে দেখাচ্ছি সেই যে দেখে দেখে যদি কিছুটা করে। হ্যাঁ, এখন অনেকের বডি লিমিটেশন আছে, ঠিক একদম ফিটনেস সেরকম নেই, সবাই সবটা হয়তো করতে পারবে না। তো যে যতটুকু পারবে ব্যান্ড করবে। হয়তো অনেকে ফ্লুট টাচ করতে নাও পারে, তাও হবে। এবার মনে করুন ফ্লুট টাচ করলো, কিন্তু অনেকক্ষণ শরীরে যতটা এলাও করবে ঠিক ততটাই আপনি করবেন, ততটাই করবেন। আরেকজনকে দেখে বেশি সময় করার দরকার নেই। নো কম্পিটিশন, ঠিক কোনো কম্পিটিশন নেই। এটা মনকে নিয়ন্ত্রণ করার জন্য একদম কম্পিটিশনের কোনো জায়গা নেই। হ্যাঁ, এবার যার বডি একটু ফ্লেক্সিবল আছে ও ধীরে ধীরে পায়ের কাছে হাতটা নিয়ে এসো, পায়ের দুপাশে। এবার যারা আরো ফ্লেক্সিবল, তো আমরা অ্যাঙ্কেলটাকে ধরতে পারি এবং হাঁটুতে আমাদের মাথাটা টাচ করতে পারি। দেখুন কতটা ফ্লেক্সিবল হলে এটা সম্ভব। শরীরটা যেন বেতের মতো, মনে হয় যেন হাড়গোড় কিছুই নেই। এটা তো দিনে দিনে করতে করতে অভ্যাস, ওই আবার গীতায় অভ্যাসমূলক। তো এটা অভ্যাসে হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। এবার শ্বাস নিতে নিতে দু হাত সামনে এবং ধীরে ধীরে শরীরটাকে উপরে তুলে নিয়ে আসো। শ্বাস ছাড়তে ছাড়তে দু হাত ধীরে ধীরে নিচে এবং বিশ্রাম। এই আসনটা থেকে আর কি কি উপকার হতে পারে? দেখুন, এক তো আমাদের যে বেকেক বা মেরুদণ্ড আমাদের ফ্লেক্সিবল থাকবে, তার স্ট্রেংথ বাড়বে। ঠিক, এতে স্ট্রেচিং হচ্ছে আমাদের ব্যাক মাসেলস। তো ব্যাক মাসেলস স্ট্রেচিং হচ্ছে মিনস তার স্ট্রেংথ বাড়ছে, যে আমাদের বডিটাকে সোজা করে ধরে রাখবে। আর লোয়ার ব্যাক, দেখুন লোয়ার ব্যাক থেকে ব্যান্ড হচ্ছে, তো লোয়ার ব্যাকে তার যদি কোনো প্রবলেম থাকে এগুলো ঠিক হতে পারে, দূর হতে পারে। প্লাস যে আমাদের অ্যাবডোমেন, যে হজম করার জন্য যে অঙ্গগুলো, যেমন আমাদের লিভার আছে, স্টমাক আছে, প্যানক্রিয়াস, যাই ইন্টেস্টাইন যেগুলো আছে, এগুলোর উপরে খুব ভালো মাসাজ হচ্ছে। আমাদের ছেলে মেয়ে মানে যারা একটু ইয়ুথ, তারা সবাই করতে পারবে? সবাই করতে পারবে, কোনো লিমিটেশন আছে? কোনো বয়সে কোনো লিমিটেশন নেই। না, আমি বয়সের কথা বলছিলাম না, ইয়ুথের মধ্যে যারা আছে তাদের কোনো লিমিটেশন আছে না? সবাই করতে পারে, এ টু জেড? হ্যাঁ, এখানে কি হচ্ছে, যাদের খুব হাই ব্লাড, দেখুন এখানে একটা হচ্ছে কি, ব্লাডটা ফ্লো করছে মাথায়। ঠিক, মাথায় ফ্লো করাতে মনটা খুব ফোকাসড থাকে, কনসেন্ট্রেট থাকে, পিসফুল থাকে, শান্ত থাকে। হ্যাঁ, তো এখন যাদের খুব হাই ব্লাড প্রেশার, ওনাদের না করাই ভালো। ওই যে লিমিটেশন এসে যাচ্ছে আজকাল। তো দেখুন স্যার, এটা বলতেও খারাপ লাগে, কম বয়স থেকে আমরা সুগার দেখি, প্রেশার দেখি, সেই তো না জেনে করে নিলেও ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর অনেকের যে লোয়ার ব্যাকে খুব বেশি প্রবলেম, অ্যাকুইট প্রবলেম আছে, ইনজুরি আছে, কিছু আছে, তো এটা না করাই ভালো তাদের জন্য, এটা না করাই ভালো। আদারওয়াইজ আমরা সবাই করতে পারি। বাহ, ঠিক আছে। আচ্ছা ডক্টর সিনহা, আমরা তো আন্তর্জাতিক যোগাটাকেই, দিনটাকে 21শে জুনকেই বেশিরভাগ প্রাধান্য দিয়ে করি, তো আমাদের বছরে একবার করলেই মোটামুটি হয়ে যায় তো নাকি? এরকম তো না, যোগা তো ডেইলি। আপনি যদি একটু খুলে বলেন আমাদের দর্শকদের জন্য। মানে যোগাটা একদিনই হবে এরকম না, আমরা আন্তর্জাতিক যোগাতে উৎসব করে পরে ঘটা করে অনেক জায়গায় দেখি, অনেকে করে না, কিন্তু অন্যান্য সময় দেখি একটু সাইলেন্ট মুডে থাকে। তো কিভাবে আপনি জিনিসটাকে রিলেট করছেন, আপনি কি বলবেন? যোগার প্রতি যতক্ষণ না আমাদের অ্যাওয়ারনেস বাড়ে, আমরা একে ঠিক নিতে পারবো না। যোগার যে গুরুত্ব, যার যে মূল্য, সেই মূল্যায়নটা যদি আমরা ঠিকভাবে করতে না পারি, তখন তার প্রতি এভাবে আমরা সম্মান প্রদর্শন করতে পারবো না, আসবে না। এটা তো জাস্ট একটা প্রদর্শনীর মতো ব্যাপার হয়ে গেছে। তো এটা না, আমাদের দেখুন, যোগা বললাম, যোগা ভারতের মৌলিক জ্ঞান, এই জ্ঞান সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঠিকই বলেছেন, এটা তো আমাদের প্রাচীন ঋষিদের আমল থেকে ওরা তো নিয়ে এসছে, পরে অন্যরা বনের বেদান্তটাকে অন্য সংসারে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো এটা আমাদের মূল জিনিস, বেসিক আমাদের জিনের মধ্যে এটা রয়ে গেছে। এমন যোগা জানে না এমন লোক ভারতবর্ষে আছে বলে তো মনে করি না। সবাই কিছু না কিছু করে জানে, চলার পথে হয়ে যায়। হ্যাঁ, করছেন, জানেন ওনারা। তো এটাকে জাস্ট একটুখানি একটু বিস্তারিতভাবে দেখা, বাস এতটুকুই। ডক্টর সিনহা, আরেকটা যদি কিছু এরকম দেখায় রিলেটেড কিষানে কিছু দেখাবে কি? আচ্ছা, তো আমরা ক্যাটস টেস্টটা দেখিয়ে দিতে পারি। হবে না?
ক্যাট স্ট্রেচ, মার্জারি আসন। এবার আমরা দুই হাতে দুই হাঁটুতে ভর করে বিড়ালের মতো পজিশন নিয়ে নেব। হাঁটু থেকে এক হাত দূরে কবজিটা রাখো, মেপে নাও। ওই আঙুলের ওইখানে কবজিটা রাখো, ব্যাস হয়ে গেল। এবার বিড়ালের মতো হয়ে যাও। এবার দেখার কি, দুই কাঁধের নিচে দুই কবজি এবং দুই কোমরের নিচে দুই হাঁটু, আর দুই হাঁটুর মাঝখানে কোমর কাঁধ বরাবর গ্যাপ থাকবে, আর পাটা ফ্ল্যাট করা থাকবে। এই পজিশন হবে, আর পিঠটা একটা টেবিলের মতো হবে। এবার শ্বাস নিতে নিতে মাথাটা উপরে তুলবো, আর কোমরটার নিচে নাভিটাকে নিচে টেনে ধরবো, টেইল বোনটাকে উপরের দিকে তুলে ধরবো। এবার মাথাটা আকাশের দিকে, সিলিংয়ের দিকে করব, যাতে পিছনে একটু চাপ পড়ে, ঘাড়ের পিছনে একটু চাপ পড়ে, শোল্ডারেও চাপ পড়লো, শোল্ডারে চাপ পড়লো। এবার শ্বাস ছাড়তে ছাড়তে চিবুকটা বুকে লাগিয়ে নেব এবং ধীরে ধীরে পিঠটাকে উপরের দিকে পুশ করব, ঠেলে দেব, একটা ধনুকের মতো বেঁকে যাবে। আর টেইল বোন দু পায়ের মাঝখানে নিয়ে আসব। আরেকটা রাউন্ড আমরা করতে পারি। শ্বাস নিতে নিতে মাথা উপরে, কোমর নিচে, নাভি নিচে, টেইল বোন উপরে, আর আকাশের দিকে তাকিয়ে থাকলাম। একটা দুটো শ্বাস নেওয়া ছাড়া করব। শ্বাসটা তখন নর্মাল শ্বাস, একটু লম্বা শ্বাস। আর শ্বাস ছাড়তে ছাড়তে চিবুক বুকে, পেট উপরে, টেইল বোন দু পায়ের মাঝখানে, আর শ্বাস ছাড়তে ছাড়তে বিশ্রাম। স্যার, ডক্টর চিনি এটাকে কি আসন বলে এবং তার মার্জারি আসন। মার্জারি আসন কি লাভ হবে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেরুদণ্ডের জন্য। আমরা পুরো দাঁড়িয়ে আছি, আমরা কাজকর্ম করছি, আমাদের যা অ্যাক্টিভিটি সব চলছে মেরুদণ্ডের জোরে। মেরুদণ্ড আমাদেরকে স্ট্রাকচার দেয়, আমাদের সাপোর্ট করে, আমাদের পুরো আপনি যা দেখছেন সব মেরুদণ্ডের উপরেই দাঁড়িয়ে আছে। এত ইম্পর্টেন্ট জায়গা আমাদের মেরুদণ্ড। তো এই মেরুদণ্ড কি হয়, আমাদের যে নিত্যনৈমিত্তিক কাজকর্ম যেগুলো আমরা করি, উঠা বসা, চলাফেরা, শোয়া ওঠা, এই কাজগুলো করতে গিয়ে মেরুদণ্ড সবসময় একটা প্রবলেমের মধ্যে থাকে, তার ডিসওরিয়েন্টেড হয়ে যায়, অ্যালাইনমেন্টটা ডিস্টার্ব হয়। এই যেমন আমরা করলাম, মোবাইল দেখছি বা ল্যাপটপ আমরা দেখছি, তো পুরো আমাদের ওয়েটটা পৌঁছে গিয়ে সার্ভাইকেল, তারপরে আপার শোল্ডারে, তারপরে কি আর আমার সার্ভাইকেল স্পন্ডিলাইটিস হয়ে গেল, এই পিঠে ব্যথা শুরু হয়ে গেল, বলি আমরা এগুলো। তো এই জন্য মেরুদণ্ডের উপরে প্রচুর চাপ পড়ে আমাদের দৈনন্দিন জীবনে। তো এই আসনটা কি করে, মেরুদণ্ডটাকে ফ্লেক্সিবল করে, তার স্ট্রেংথটা বাড়ায়, তার যে জয়েন্টসগুলো আছে, লিগামেন্টস, টেন্ডনস, এগুলোকে স্ট্রং করে। তো মেরুদণ্ড অ্যালাইনমেন্টটা ডিস্টার্ব হবে না। আর এখানে যে মাসেলস হচ্ছে কি, আমার পুরো মেরুদণ্ডটাকে একটা জায়গায় ধরে রাখা। তো মাসেলসগুলো স্ট্রং হলে কি হলো, মেরুদণ্ড হঠাৎ করে ডিসঅ্যালাইন্ড হবে না। না স্যার, বলছিলাম যে দেখুন আপনি যেটা দেখাচ্ছেন এটা তো খুব ভালো দিক দেখাচ্ছেন, কিন্তু আমাদের মধ্যে যারা বেশি ওই যে টেবিল ওয়ার্কে, কম্পিউটার ওয়ার্কে, মোবাইলে, তো ওরা কি করবে, ছেড়ে দেবে না ওইটা অন্যভাবে কি করবে, একটু ওদের জন্য বলুন না। ওরা তো সারাক্ষণ এটাতেই ডুবে আছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন আজকে চলার পথে মোবাইল কানে দিয়ে তা আবার একটা লতের মতো লাগিয়ে দেয়। ঠিক। তো আর যারা এটা নিয়ে তাদের ওয়ার্ক, আইটি সেক্টরে অনেকে তো কাজও করে, এটা প্রফেশন, তো এদের সবাইকে নিয়ে একটু বলুন না স্যার। এটার মূল হচ্ছে, বললাম এজন্য আমি মেরুদণ্ডের কথা এজন্যই বললাম, স্পাইনের কথা এজন্যই বললাম, যে পুরোটাই স্পাইনের উপরে চাপটা পড়ছে, পুরো চাপ স্পাইনের উপরে। তো স্পাইন ডিসওরিয়েন্টেড হয়ে যায়। তাহলে এই যে আসনটা দেখালো, এটা কি ওদের জন্য উপকার হবে বলছেন? উপকার তো হবেই, আমি বলছি না যে এতেই ঠিক হবে, এরকম না। তার জন্য কারণ মেরুদণ্ডের তো বিভিন্ন তার ফ্যাক্টরস আছে, বিভিন্ন পার্টস আছে, বিভিন্ন তার ফাংশন আছে। ঠিক। এর জন্য একটা আসনেই ঠিক হবে এরকম কিছু নেই, কিন্তু তার যে একটা সিরিয়াল কিছু আছে যেটা আমরা ওই রিলেটেড আরেকটা কি দেখাবে কিষান?
যাতে আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারে, যারা আইটি সেকশন আছে ওরা বুঝতে পারে, তারা মাঝে মধ্যে একটু সময় করে এটা করলে তাদের ভালো হবে। আচ্ছা, তো কিষান, আমরা সরল ভুজঙ্গাসন, এবার কিষান মানে ভুজঙ্গাসনের মধ্যে আরেকটা হয়ে গেল সরল। বাহ, এতে অনেক ভেরিয়েশন আছে। ঠিক ঠিক ঠিক, ওই ওই যে বলছিলেন শরীরের লিমিটেশন অনুযায়ী সবাই করতে পারে, হ্যাঁ হ্যাঁ, যার যেমন মানে করে নিলেই হলো। হ্যাঁ সেই, কারণ একজন এক্সপার্টকে দেখে আমরা করব এটা হবে না। ঠিক ঠিক, কারণ আমার বডি লিমিটেশন আছে, একদম, আপনার বডি পাক্কা, লিমিটেশন আছে, পাক্কা। সেই অনুযায়ী আমাদের করতে হবে। তো কোনটা জমিতে থাকবে ফ্লোরে। স্যার তাহলে তো এই যে আসনটা কিষান দেখাচ্ছে, কিষান, হ্যাঁ, এই এই জিনিসটা তো মানে একটু যারা আইটি rest সেক্টরে করো। কাজ করে, আপনার ল্যাপটপ নিয়ে কাজ করে, তাদের জন্য অনেক ভালো হবে অনেক সেটা। ভালো। অনেক তারা যখনই সময় পায়, আইটি সেক্টরের মেনরা সারাক্ষণ তো কাজেই ডুবে থাকে না, যে কাজটাই তখন তাদের কাছে, তাহলে এই আসনগুলি তারা অনুসরণ করতে পারেন অবশ্যই। এবং ফলে তাদের অনেক উপকার হবে। হ্যাঁ, সেই ল্যাপটপে বা অন্য জায়গায় কোনো অস্বস্তি হবে না, না। এটা আমাদেরকে সহায়ক ভূমিকা নিতে পারে। খুব সহায়ক হবে। তো এখানে খুব সিম্পলভাবে আমরা দেখাচ্ছি। এবার ধীরে ধীরে মাথাটা তুলবো, শোল্ডার তুলবো আর বুকটাকে তুলবো। ভুজঙ্গাসন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ভুজঙ্গা, সরল ভুজঙ্গা আসেন। এভাবে কিছুক্ষণ থাকা, একটু শ্বাস নেওয়া ছাড়া, 3-4টে শ্বাস নেওয়া ছাড়া করো। এবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে বুকটাকে নামিয়ে আনো, শোল্ডার অ্যান্ড হেড অ্যান্ড রিল্যাক্স, হাতটাকে ছেড়ে দাও। এতে আমাদের সার্ভাইকেল অ্যান্ড আপার থোরেসিক এই স্পাইনের উপরে এর প্রভাবটা পড়ছে, আর আমাদের লাম্বার রিজিয়ন, এই লাম্বার স্পাইন, সেখানেও আমাদের খুব প্রভাব পড়ছে। তো যারা রেগুলার এভাবে ল্যাপটপ বা মোবাইল নিয়ে কাজ করে, ডেস্ক ওয়ার্ক যাকে আমরা বলি, ডেস্ক ওয়ার্ক করেন, ওনাদের মাঝে মধ্যে একটু ফ্রি হওয়া, একটু ফ্রি এক্সারসাইজ করে নেওয়া, স্ট্রেচিং, যে বসে বসেই করলাম, স্ট্রেচিং করলাম, বসে বসে করুন, একটু মেরুদণ্ড সোজা করুন, লোয়ার ব্যাকটাকে একটু প্রেস করুন। এর যদি সময় থাকে একটু রিল্যাক্স হয়ে এভাবে যদি একটু আসন করতে পারেন, এটা খুব উপকার হবে, ভালো হবে, খুব ভালো হবে। স্যার আরেকটা জিনিস যদি আমাদেরকে বললেন, আমরা অনেকটা দিক আলোকিত করলেন, আমাদের বয়স্কদের নানা সময় নানা সমস্যা, ওদের জন্য কি কিছু আছে? আমরা তো শুনি 8 থেকে 80 সবই আছে আসনে, আপনারা কিছু বলবেন? বয়স্করা কোন কোনগুলি করলে ভালো? তাদের তো নানা রকম রোগের অন্ত নেই। আচ্ছা, তো আমরা এখন করব ভুজঙ্গাসন, ফুল ফ্লেজ, পূর্ণ ভুজঙ্গাসনটা করব, ভুজঙ্গাসন। হ্যাঁ, এবার ধীরে ধীরে, হ্যাঁ, এবার কনুইটা উপরে ধীরে ধীরে, হ্যাঁ, আমাদের বয়স্ক মা মাসিরা কি এটা করতে পারবেন। এখানে পেলভিস বোন, এটা ফ্লোর টাচ করে থাকবে। তো এখানে যতটুক সম্ভব ওনারা যতটুক পারবেন ততটুক করবেন। এতে কি প্রথম হচ্ছে কি কোমর, যারা বয়স্ক তাদের প্রবলেম হচ্ছে কোমর, প্রথম হচ্ছে কোমর, এখান থেকে এইজিংটা শুরু হয়। তো এই আসনগুলো করলে কি হয়, ধীরে ধীরে কোমরটা রিল্যাক্স হতে আরম্ভ করবে, আর ওদের যে স্টিফনেস বা ডিসফাংশন যেগুলো হয় ওগুলো ধীরে ধীরে ঠিক হতে আরম্ভ করবে। আর এখানে যে গ্লুটিয়াল মাসেলস, মানে আমাদের কি বলে বাটাক্সটা মাসেলগুলো ধীরে ধীরে কি হয়, লুজ হয়ে পড়ে, তখন সেখানে যে জয়েন্টস, এখানে খুব মেজর জয়েন্টসগুলো আছে, শরীরের সবচেয়ে বড় মেজর জয়েন্টস হচ্ছে এখানে। তো জয়েন্টসগুলো তখন আবার ঠিক হতে আরম্ভ করে, তার জায়গায় জায়গায় ফিরে আসতে আরম্ভ করবে, অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, লিগামেন্টস, টেন্ডন যেগুলো আছে একটু স্ট্রেংথ পাবে, অ্যাক্টিভ হবে। তো ওই যে তাদের পেইন, স্টিফনেস, পেইন যেগুলো আছে এগুলো ধীরে ধীরে রিলিজ হতে আরম্ভ করবে। বডির ফ্যাটও কি নিয়ন্ত্রণে থাকে? ফ্যাট নিয়ন্ত্রণে আসবে। আর সাথে এখানে ওনার যে অ্যাবডোমিনাল যে কমপ্লেনগুলো আছে, গ্যাস ফরমেশনেই হোক বা ইনডাইজেশনের কনস্টিপেশন, এগুলো ভালো কাজ করবে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পেটটা নামিয়ে আনো, বুক, শোল্ডার, মাথা, আর হাতটাকে রিলিজ করে দাও, রিল্যাক্স, বিশ্রাম।
চাইলে মকর আসনে বিশ্রাম করতে পারো। তো এই একটা আসন আমরা করব, দু হাত চিবুকের নিচে আঙ্গুলগুলো লক করে দাও, দু হাত এটা চিবুকের নিচে। সব বয়সের করতে পারবে? হ্যাঁ, সব সব বয়সে। চিবুকের নিচে, থুতনির নিচে 2 হাত, হ্যাঁ, আর 2 পা একটুখানি ছড়িয়ে দাও, আর একটুখানি 2 সাইডে, আর পায়ের আঙ্গুলগুলো বাইরের দিকে। গুড। এই হচ্ছে মকর আসন। তো এর কি লাভ? এর লাভ হচ্ছে যে আপনার অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। যারা বয়স্ক ওনাদের খুব সহজে আমরা ক্লান্ত হয়ে পড়ি, এনার্জি কম হয়ে যাচ্ছে বা মনটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো মকরাসন করলে পরে এনার্জি আমরা রিগেইন করতে পারছি, মনটা শান্ত হবে, শরীরটা রিল্যাক্স হবে। তো আমরা যে আমাদের যে এনার্জি লেভেল এটা হাই হবে, সঙ্গে সঙ্গে ক্লান্তি দূর হয়ে যাবে আপনার, আপনি আবার রিজুভিনেট হয়ে গেলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটা করতে পারি, আরেকটা দেখিয়ে দিন না। এটাতেই আমরা একটা যোগ করতে পারি। এটা হচ্ছে একটা ভ্রামরী। হ্যাঁ, কিষান, একটা শ্বাস নাও, এই অবস্থায় একটা শ্বাস নাও, শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে ভ্রামরী করো ধীরে ধীরে। ভ্রামরীটা কেন? দেখুন, আমাদের নার্ভাস সিস্টেম, মেইন হচ্ছে নার্ভাস সিস্টেম। আমাদের মন সবসময়, এটা চ্যাটারিং মাইন্ড, সবসময় নানা ধরনের চিন্তা ভাবনা, এই চিন্তা ওই চিন্তা করে সাংঘাতিক অবস্থা আমাদের মন। তো যখনই আমরা ভ্রামরী করছি, তো আমাদের ব্রেইনের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়। ব্রেইন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়াতে ব্রেইনের যে এই চ্যাটারিং যে মাইন্ড, ওটা থিতু হতে আরম্ভ করবে, স্থির হবে। আর যেই স্থির হবে, আপনার এনার্জি যে ওয়েস্টেজ হচ্ছিল, এটা ওয়েস্টেজ হবে না, আপনি শান্ত হয়ে গেলেন, এনার্জি রিগেইন করলেন আপনি। তাহলে মূল মানুষটাকে ফিরে পাওয়া গেল। হ্যাঁ, এটাই তো বোধহয় যোগার আসল উদ্দেশ্য। মনুষ্যত্বের বিকাশ, যে হিউম্যান হয়ে তার কি কাজ। স্যার, আপনি অনেক দিক আমাদেরকে বললেন, এগুলি তো আসলে শুনতেই ভালো লাগে, এবং যারা দেখছেন তারা নিশ্চয়ই অনেক পজিটিভ একটা ট্রেন্ডে থাকবেন। তো আপনাকে আমরা নিশ্চয়ই আরও আশা করব অনেক সময়। আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে একটা অনুশীলন পর্ব দেখালো, এবং এই কিষান যে জাতীয় পুরস্কার প্রাপ্ত, সে আমাদের মধ্যে আসায় আজকে স্টুডিওতে আসে ভারী সুন্দর কতগুলি সেই আসন দেখালো। আমরা বিশ্বাস করব যে আমাদের দর্শকরা যাদেরকে দেখছেন, অভিভাবকরা, ছাত্র বন্ধুরা, ছাত্রছাত্রী সবাই মিলে যারা দেখছেন, প্রত্যেকের উপকারে হবে। এবং যোগার বোধহয় এটাই বিশেষত্ব, যোগা সবাইকে যোগ করে, নো বিয়োগ, শুধু যোগ। সুতরাং যোগার মাধ্যমেই আমরা এগিয়ে যাব, এবং সুস্বাস্থ্য পেতে গেলে আমরা যোগাই করব। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, সবাইকে বলবো যে দেখুন, নেশামুক্ত থাকুন অনুগ্রহ করে, স্বাস্থ্যটা ভালো হবেই হবে। যদি নেশাটা নানাভাবে, আজকাল দেখছি আমাদের যুবক যুবতীর মধ্যে একটা নেশা এসে যাচ্ছে, দেখলেই চলার পথে দেখা যায়। সুতরাং সবাই নেশামুক্ত থাকবেন, শরীর মন ভালো রাখবেন, যোগাকে দিনে একটু হলেও অনুসরণ করুন সময় করে, যতটা পারেন, শরীর যতটা অ্যালাউ করে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। নমস্কার।